চাণক্যকে দেখে শম্ভুনাথ যেন চমকে উঠলেন। এদিক ওদিক তাকিয়ে চিন্তিত মুখে বললেন, পুত্র পুত্র তুমি এখানে? তুমি তো জানো কেউ যদি তোমাকে এখানে দেখে নেয় তবে তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। শম্ভুনাথের চিন্তান্বিত মুখ দেখে চাণক্য তাকে আশ্বস্ত করে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের উপরে এখন কারো নজর নেই। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছি আমি এখানে। ধননন্দের শেষের শুরু হয়ে গিয়েছে, বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তার। শম্ভুনাথ বিস্মিত ভাবে বলল, কি বলছো কি? চাণক্য বললেন, হ্যাঁ কাকা, আমি একজন বালককে চয়ন করেছি মগধের ভাবী সম্রাট হিসেবে। ধননন্দকে গদিচ্যুত করবে সেই বালক। কালই আমি তাকে নিয়ে তক্ষশিলা রওনা দিচ্ছি। আমার এই পরিকল্পনাতে আপনার সাহায্য একান্ত প্রয়োজন। আপনার সাহায্য ব্যতীত এই পরিকল্পনা কখনোই সফল হবে না। আপনার কাছে সাহায্যের প্রার্থনা করতে এসেছি আমি। বৃদ্ধ শম্ভুনাথের মুখে তখন বিস্ময়ের ভাব। ধীর কণ্ঠে শম্ভুনাথ বললেন, পুত্র, আমি একটা কথা বুঝতে পারছি না যে আমার মতো একজন বৃদ্ধ মানুষ তোমায় কিভাবে সাহায্য করতে পারবে। কি প্রয়োজন তোমার? প্রত্যুত্তরে চাণক্য বললেন, কাকা, আমি চাই আপনি ধননন্দের শাসন ব্যবস্থার দুর্বল স্থানগুলোর ওপর বিশেষ নজর রাখুন। কারণ উপযুক্ত সময় এলে সেই দুর্বল স্থানগুলোর ওপরেই সর্বপ্রথম আঘাত হানতে হবে। তাই আগে থেকেই তথ্য সংগ্রহ প্রয়োজন। তক্ষশিলা থেকে ফিরে আপনার সাথে আমি দেখা করব। চাণক্যের চোখের ঔজ্জ্বল্য দেখে খুশি হলেন শম্ভুনাথ। হেসে বললেন, মগধের ভাগ্যের পট পরিবর্তনের সময় আসন্ন, অতি আবশ্যক। আমার দ্বারা যতটা সম্ভব আমি করব, আর সেটা করতে গিয়ে যদি আমার প্রাণও চলে যায় আফসোস থাকবে না। তুমি যাও পুত্র, তোমার কাজ সম্পূর্ণ করো। বাবা বিশ্বনাথের কাছে আমি প্রার্থনা করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, সফল হও তুমি। শম্ভুনাথের কথা শুনে চাণক্যের চোখে মুখে একটা স্বস্তির ভাব ফুটে উঠল। সে নিশ্চিন্ত হয়ে বৃদ্ধের চরণ স্পর্শ করে বলল, একটা কথা আপনাকে জানানো দরকার। আপনার পেছনে গুপ্তচর নিয়োগ করা হয়েছে। আমার মনে হয় আপনার সাথে আমার মিত্রতার কথা মন্ত্রী পরিষদের কারোর কানে গিয়েছে। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যাই করবেন সাবধানতা অবলম্বন করেই করবেন। শম্ভুনাথ চাণক্যের দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকালেন। তারপরে তাকে আশীর্বাদ করে বললেন, নিশ্চয়ই পুত্র, তুমিও নিজের খেয়াল রেখো। বলে বৃদ্ধ প্রস্থান করলেন। আর চাণক্য তার কম্বলটা ভালো করে ঢেকে নিয়ে সেই গুপ্তচরের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই সেই গুপ্তচর দৌড়তে দৌড়তে ফেরত এলো আর হাঁপাতে হাঁপাতে বলল, আমি মন্দিরের পশ্চিম দিকের সমস্ত অংশ ভালো করে দেখে এসেছি, কিন্তু সেখানে কেউ নেই। চাণক্য বেশ উৎফুল্ল হলেও গম্ভীর স্বরে বললেন, কেউ নেই নাকি তোমার যাওয়ার আগেই সে পালিয়ে গিয়েছে? চাণক্যের এই কথার উত্তর গুপ্তচরের কাছে ছিল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চেহারাতে ভয়ের ছাপ স্পষ্ট। চাণক্য বললেন, আচ্ছা বেশ, এটা তোমার প্রথম ভুল ছিল, তাই তোমায় ক্ষমা করলাম এবং ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিলাম। যদি এরপরে আবার এরকম ভুল হয় তবে মনে রেখো তোমার শিরচ্ছেদ আমারই হাতে। এখন যাও, শম্ভুনাথকে অনুসরণ করো, দ্রুত যাও, দেখো হয়তো এখনো বেশি দূর যায়নি। গুপ্তচর চাণক্যকে প্রণাম করে শম্ভুনাথকে অনুসরণ করতে চলে গেল। চাণক্য তার মুখ থেকে কম্বল সরালেন। তার মুখে সন্তুষ্টির ভাব স্পষ্ট ফুটে উঠেছিল। যশোধরার সুরক্ষা এবং শম্ভুনাথের সাথে সাক্ষাৎ, মগধে আসার দুটি উদ্দেশ্যই সফল হয়েছিল চাণক্যর। চাণক্য ফিরতেই তাকে সুরক্ষিত দেখে যশোধরাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। চাণক্যের তক্ষশিলা ফিরে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে রেখেছিল সে। যশোধরার থেকে বিদায় নেওয়ার সময় চাণক্য বিষণ্ণ কণ্ঠে বললেন, নিজের খেয়াল রেখো যশোধরা, সাবধানে থেকো। যশোধরার হৃদয় বিষণ্ণতায় পরিপূর্ণ ছিল, তবুও সে নিজের কষ্টকে হাসি দিয়ে আড়াল করে বললেন, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না। আমি দেবী মায়ের কাছে আপনাদের দুজনের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। বিদায় নেওয়ার সময় চন্দ্রগুপ্ত যখন যশোধরার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে যাচ্ছিল, তখন যশোধরা তাকে প্রবল স্নেহের সাথে বুকে টেনে নিলেন। সময় যেন স্তব্ধ হয়ে গেল অচিরেই। অজান্তেই মমতাময় একটা সম্পর্কের জন্ম হলো। অন্ধকার মগধকে যখন সূর্যের প্রথম কিরণ আলোয় আলোকিত করলো, ততক্ষণে চন্দ্রগুপ্ত আর চাণক্য
মগধের সীমা পেরিয়ে অনেক অনেক দূরে পৌঁছে গেছে। সারা দিন ধরে পথ চলতে চলতে দুজনেই ক্লান্ত, পরিশ্রান্ত। একটা ছোট্ট পুকুরের ধারে বসে দুজনে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ একটা বীভৎস আর্তনাদ ওদের কানে এসে পৌঁছলো। আর্তনাদ শুনে চাণক্য আর চন্দ্রগুপ্ত একে অপরের দিকে তাকালো। পরক্ষণে দুজনেই ছুটলো শব্দের উৎসের সন্ধানে। একটু কাছে যেতেই দুজনে দেখলো জঙ্গলের গভীরে একটা গাছের থেকে একজন ছোট্ট বালক ঝুলছে। এই দৃশ্য দেখেই চাণক্য আর চন্দ্রগুপ্ত আঁতকে উঠল। কে এই বালক? কি তার পরিচয়? কারাই বা তাকে গাছ থেকে এইভাবে ঝুলিয়ে রেখেছে? ছোট্ট বালকটাকে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেখে চন্দ্রগুপ্ত আর চাণক্য ছুটে তার কাছে গেল। চাণক্য বুঝলেন শিকারের পাতা ফাঁদে বালকটি আটকে পড়েছে এবং ভয়ে আতঙ্কে সে আর্তনাদ করছে। বালকের পোশাক পরিচ্ছদ দেখে কোনো আদিবাসী বালক বলেই মনে হচ্ছিল। চাণক্য ও চন্দ্রগুপ্ত অতি শীঘ্র তার সাথে বালকের কাছে পৌঁছল। শান্ত হও বালক, শান্ত হও, আমরা তোমায় রক্ষা করব। এই কথা বলেই চাণক্য চন্দ্রগুপ্তকে কিছু বলার জন্য তার দিকে তাকাতেই তিনি মুগ্ধ হয়ে দেখলেন চন্দ্রগুপ্ত ততক্ষণে নিজের ছুরি দিয়ে বালকটার গায়ে জড়িয়ে থাকা রশি কাটতে শুরু করে দিয়েছে। চাণক্য অবাক হয়ে গেলেন চন্দ্রগুপ্তের উপস্থিত বুদ্ধি আর তৎপরতা দেখে। চন্দ্রগুপ্ত ধীরে ধীরে রশি কেটে বালকটাকে মুক্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই প্রধান রশির এক প্রান্ত চন্দ্রগুপ্তের হাত থেকে ফসকে গেল। সঙ্গে সঙ্গে রশি ছিঁড়ে বালক তীব্র বেগে গাছ থেকে নিচে পড়ছে। ভয় শঙ্কিত চন্দ্রগুপ্ত, কিন্তু চাণক্য খুব দ্রুত তার সাথে নিজের হাত বাড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে বালক এসে পড়ল চাণক্যের কোলে। বালককে রক্ষা করে চাণক্য একটু নিশ্চিন্ত বোধ করছিলেন, কিন্তু তখনই এমন একটা ঘটনা ঘটল যা তাকে স্তম্ভিত করে দিল। ছোট্ট চন্দ্রগুপ্ত এক লাফ দিয়ে ক্ষিপ্র গতিতে চাণক্য সহ আদিবাসী বালককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সামলে উঠে চাণক্য দেখল একটি বিষাক্ত তীর চন্দ্রগুপ্তর পায়ের মধ্যে ক্ষত সৃষ্টি করে দূরে একটা গাছের মধ্যে গিয়ে বিদ্ধ হয়ে গেল। চন্দ্রগুপ্ত চাণক্যের প্রাণ রক্ষা করার জন্যই নিজের গুরুদেবকে ধাক্কা দিয়েছিল। গুরুতর আহত চন্দ্রগুপ্তকে দেখে চাণক্য হতচকিত হয়ে যায়। পর মুহূর্তেই নিজেকে সামলে হামলাকারীর উদ্দেশ্যে তাকাতেই দেখলেন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন ব্যাধ। ব্যাধের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। কিংকর্তব্য বিমূঢ় চাণক্যকে সুযোগ না দিয়েই আততায়ী তুনির থেকে বের করে ধনুকে তীর বসালো। চাণক্যকে লক্ষ্য করে তীরটা নিক্ষেপ করতেই যাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল অবিশ্বাস্যকর ঘটনা। একটা তীর এসে লাগলো সেই ব্যাধের হাতে। যন্ত্রণায় কোকিয়ে উঠল ব্যক্তিটি, ছিটকে পড়ল তীর ধনুক। হতভম্ব চাণক্য পিছনে তাকাতেই দেখলেন একজন আদিবাসী ব্যক্তি হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আদিবাসী ব্যক্তিটি আততায়ীর উদ্দেশ্যে আরো একটা তীর নিক্ষেপ করতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে আততায়ী পালিয়েছে। আদিবাসী ব্যক্তিটি ওই ছোট্ট বালকের কাছে গিয়ে তাকে আলিঙ্গন করল। আজকে ওর নিজের সন্তান ওর নিজেরই পাতা ফাঁদে বন্দী হয়েছিল। ঘটনার আকস্মিকতা কাটতেই চাণক্য চন্দ্রগুপ্তর কাছে ছুটে গেলেন। চন্দ্রগুপ্তের পা তখন রক্তাক্ত, যন্ত্রণায় ছটফট করছে সে। চাণক্য তৎক্ষণাৎ নিজের ধুতির একটা অংশ ছিঁড়লেন এবং রক্ত বন্ধ করার জন্য চন্দ্রগুপ্তর পায়ে বাঁধন দিলেন। মাথায় হাত বুলিয়ে স্নেহের সাথে চাণক্য বললেন, শান্ত হও, শান্ত হও বৎস, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আদিবাসী ব্যক্তিটি ছোট্ট বালককে কোলে নিয়ে চাণক্যের কাছে এলো। কৃতজ্ঞ চিত্তে সে বলল, আমার সন্তানের প্রাণ রক্ষার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সামনেই আমার কুটির রয়েছে, দয়া করে ওখানে চলুন। এই ক্ষত বিপজ্জনক, শুশ্রূষার প্রয়োজন। চাণক্য চন্দ্রগুপ্তের জন্য চিন্তিত ছিলেন। বিষয়ের গুরুত্ব অনুমান করে চন্দ্রগুপ্তকে কোলে তুলে নিলেন চাণক্য। ওই আদিবাসী ব্যক্তিকে অনুসরণ করে তার কুটিরে গেলেন। জঙ্গলের মধ্যে নদীর মোহনাতেই আদিবাসীদের গ্রাম। কিছুক্ষণের মধ্যেই একজন বৃদ্ধ বৈদ্য এসে পৌঁছল। চাণক্য দেখলেন প্রাকৃতিক উপাদানই তার ঔষধির প্রধান উপকরণ। চন্দ্রগুপ্তের যথাযথ চিকিৎসার পরে বৃদ্ধ বৈদ্য বললেন, মহাশয়, আপনি চিন্তা করবেন না, 3 দিনের মধ্যেই বালক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এখন ওর বিশ্রামের প্রয়োজন। চাণক্য বৈদ্যকে নমস্কার জানালেন। সে প্রস্থান করল। আদিবাসী ব্যক্তিটি চাণক্যের কাছে এসে অমায়িকভাবে বলল, মহাশয়, এই তাড়াহুড়োতে আমি আমার পরিচয় দিতে ভুলে গেছিলাম। আমার নাম
নাম্বি, আমার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো গুরুকুলের আচার্য। চাণক্য তখন বললেন, হ্যাঁ, তুমি ঠিকই অনুমান করেছ। আমি তক্ষশিলার আচার্য চাণক্য। আমাদের প্রাণ রক্ষা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের এবার প্রস্থান করা উচিত। চাণক্যের এই বক্তব্যে নাম্বি আশ্চর্য হলো। জিজ্ঞাসা করল, কেন আচার্য? আমার আতিথেয়তায় কি কোনো অভাব রয়ে গেছে? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? চাণক্য বললেন, না নাম্বি, না। তুমি তো আমাদের মতো অচেনা অজানা মানুষের জীবন বাঁচিয়েছ, নিজের পরিবারের সদস্যদের মতো আমাদের অভ্যর্থনা করেছ। এটাই অনেক বড় পাওনা। কিন্তু আমার চিন্তার বিষয়, আমাকে হত্যা করার জন্য যে ব্যাধ এসেছিল সে কোনো সাধারণ আত্মতাই নয়। চাণক্য বলে চললেন, সে একজন মাসাই সৈন্য। মগধ রাজ্যে কোনো ব্যক্তিকে গোপনে হত্যা করার জন্য এই মাসাই সৈন্যদেরকেই ব্যবহার করা হয়, আর যে কোনো মূল্যেই এরা নিজেদের লক্ষ্য পূরণ করে। নাম্বিকে চুপ দেখে চাণক্য বললেন, আর এটাই আমার ভয়ের কারণ। ওরা যদি অনুমান করে আমি এখানে এসেছি, তবে ওরা আমার সন্ধানে এখানে এসে যাবে, আর আমার জন্য আমি তোমাদের জীবন সংকটে ফেলতে পারবো না। নাম্বি আচার্যের কথাতেও ভয় পেল না, উল্টে সে হাত জোড় করে বলল, আচার্য, আচার্য, আপনি আমাদের অতিথি। আমি অনুরোধ করছি, চন্দ্রগুপ্তর সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত আপনি নিশ্চিন্তে আমাদের এখানে থাকুন। আর যদি প্রশ্ন সুরক্ষার হয়, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা এখানে সুরক্ষিত। নাম্বির কথা শুনে চাণক্য আশ্বস্ত হলেন। চাণক্য ঘুমন্ত চন্দ্রগুপ্তের মাথার কাছে এসে বসলেন। সারা রাত ধরে একজন পিতার মতো চন্দ্রগুপ্তর সেবা শুশ্রূষা করলেন চাণক্য। সকালে চন্দ্রগুপ্ত সুস্থ বোধ করলে তিনি চন্দ্রগুপ্তের মাথায় হাত দিয়ে বললেন, আমাকে রক্ষার জন্য কি নিজের জীবন বিপন্ন করা ঠিক ছিল? চন্দ্রগুপ্ত আবছা করে নিজের চোখ খুলে তাকালো চাণক্যের দিকে, তারপর সারল্যের সাথে বলল, আমি চাই না আপনার উপরে কোনো রকম বিপদ আসুক। যদি কখনো আপনার উপরে কোনো বিপদ আসে, তখনও আমি এইভাবেই আপনার রক্ষার জন্য সর্বদা উপস্থিত থাকব। ছোট্ট চন্দ্রগুপ্তের কথা শুনে চাণক্য নিশ্চিন্ত হলেন। না, মগধের ভাবী সম্রাট চয়ন করতে কোনো ভুল হয়নি তার, কিন্তু চিন্তা শুধু একটাই, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে চন্দ্রগুপ্তের প্রবেশ কি সহজ ও স্বাভাবিক হবে? চাণক্য কি পারবেন সব বাধা অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণ করতে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।